ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম ক্লাস 22, এটা 22 হবে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের আজকের ক্লাসটা হচ্ছে 22 নাম্বার ক্লাস, যেখানে আমরা আলোচনা করছি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম নিয়ে। আশা করি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের পার্ট 1টা তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো পার্ট 1টা সবাই আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি, এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের পার্ট 2 নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। পার্ট 1-এ আমরা সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম কি, এর শুরু কিভাবে হয়েছিল, বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডকে নিয়ে আলোচনা করেছিলাম, তার সমস্ত তথ্যের ধারণাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা আনকনসিয়াস, রিপ্রেশন, ওডিপাস কমপ্লেক্স ইত্যাদি সমস্ত বিষয়গুলো ইন ডিটেইল আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ফ্রয়েড পরবর্তী যে মনোবিজ্ঞানীরা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করব। তো দেখো, ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স ধারণার বেশ কিছু আমূল পরিবর্তন এনেছিলেন মেলানি ক্লেইন, যেটা মনোবিজ্ঞানে ক্লেইনিয়ান রিভিশন নামে পরিচিত। এই যে ক্লেইনিয়ান রিভিশন, মেলানিন ক্লেইনস রিভিশন, যিনি ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স ধারণার কিছু আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি ফ্রয়েডের তত্ত্বকে পুরোপুরি অস্বীকার না করলেও এর সময়কাল এবং প্রকৃতি সম্পর্কে নতুন মতবাদ প্রচার করেন। ফ্রয়েডের মতে ইডিপাস কমপ্লেক্স শুরু হয় 3 থেকে 6 বছর বয়সে, তাই তো ফ্যালিক স্টেজে। কিন্তু মেলানি ক্লেইন দাবি করেন যে এটা জীবনের প্রথম বছরে, অর্থাৎ সেই শৈশবের প্রথম কয়েক মাসেই ওরাল স্টেজেই কিন্তু শুরু হয়ে যায়। তার মতে শিশু মায়ের বুকের দুধ পান করা বন্ধ করার সময় থেকেই এই দ্বন্দ্বের মুখোমুখি হয়। ফ্রয়েড যেখানে মূলত বাবার প্রতি ভয় বা মায়ের প্রতি আকর্ষণের উপরে জোর দিয়েছেন, ক্লেইন সেখানে মায়ের ভূমিকার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। ক্লেইনের মতে শিশুর প্রাথমিক আকর্ষণ কোনো ব্যক্তির প্রতি নয়, বরং অঙ্গের প্রতি। যেমন সে মায়ের বুকের দুধ পান করছে, তো মায়ের স্তনের প্রতি তার সেই আকর্ষণ। শিশু অবচেতনে বাবা ও মাকে একটা অবিচ্ছেদ্য জোড়া হিসেবে কল্পনা করে এবং তাদের ভেতরে থাকা সেই কাল্পনিক বস্তুগুলো নিয়ে সে উদ্বিগ্ন থাকে। ফ্রয়েড যেমন মনে করতেন ইডিপাস কমপ্লেক্স সমাধান হওয়ার পর সুপার ইগো বা বিবেক তৈরি হয়, ক্লেইন এই ধারণাটাকে পাল্টে কি বলেছিলেন না, সুপার ইগো ইডিপাস কমপ্লেক্সের আগে বা তার সাথেই তৈরি হয়ে যায়। তিনি মনে করতেন শিশুর এই প্রাথমিক সুপার ইগো অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর হয়ে থাকে, যেটা কিনা শিশুর নিজের সেই আগ্রাসী মনোভাবেরই কিন্তু প্রতিফলন। ক্লেইন এনভি বা ঈর্ষা এবং গিল্ট মানে অপরাধবোধকে এই কমপ্লেক্সের মূল চালিকা শক্তি বলে দেখেছিলেন। শিশুর মনে সবসময় ভয়টা কাজ করে, তার সেই আগ্রাসনের ফলে তার ভালোবাসার বস্তুটিকে সে হয়তো ধ্বংস করে ফেলেছে। আর এই ভয় থেকে তার মধ্যে কিন্তু সেই মেরামত করার ইচ্ছে মানে রিপারেশন জন্মায়, যেটা তাকে মানসিকভাবে পরিণত হতে সাহায্য করে। ফ্রয়েডের কাছে ইডিপাস কমপ্লেক্স প্রধানত যৌনতা এবং লিঙ্গ পার্থক্যের বিষয়, কিন্তু মেলানি ক্লেইনের কাছে এই ইডিপাস কমপ্লেক্স হচ্ছে সম্পর্ক বা প্রাথমিক মানসিক উদ্বেগের বিষয়। বোঝা গেছে ফ্রয়েড এবং বিজ্ঞানী মেলানিন ক্লেইনের মধ্যে ইডিপাস কমপ্লেক্স নিয়ে ঠিক কি পার্থক্যগুলো রয়েছে।
এরপরে আমরা দেখব ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম হচ্ছে প্রতিরক্ষা কৌশল। এগুলো কি না, এগুলো হচ্ছে আনকনসিয়াস সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস, যেটা কিনা ইগোর দ্বারা ইউজ করা হয় টু প্রোটেক্ট আ পারসন ফ্রম অ্যাংজাইটি অর গিল্ট অ্যারাইজিং ফ্রম আনঅ্যাকসেপ্টেবল থটস অর ফিলিং। এই যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস ইউজড বাই দ্য মাইন্ড টু অ্যাভয়েড পেইনফুল ট্রুথস, ডিফিকাল্ট ইমোশনস অ্যান্ড ডিস্টার্বিং রিয়েলাইজেশন। যেমন ধরো রিপ্রেশন, দমন সবচেয়ে মৌলিক কৌশল। এখানে মন অস্তিত্বকর চিন্তা বা স্মৃতিকে জোর করে অবচেতন মনে পাঠিয়ে দেয়, যাতে সেগুলো আর মনে পড়ে না। এছাড়াও ডেনিয়াল, বাস্তবতাকে মেনে নিতে অস্বীকার করা। প্রজেকশন, অভিক্ষেপণ, নিজের নেতিবাচক চিন্তা বা দোষ অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। ডিসপ্লেসমেন্ট, স্থানচ্যুতি, একজনের ওপর রাগ করে সেই রাগ অন্য লক্ষ্যবস্তুর উপরে ঝেড়ে ফেলা। এছাড়া র্যাশনালাইজেশন, নিজের ভুল বা ব্যর্থতাকে ঢাকতে কোনো কাল্পনিক বা যৌক্তিক অজুহাত তৈরি করা। আর কি সাবলিমেশন, সামাজিকভাবে অগ্রহণযোগ্য আবেগকে কোনো সৃজনশীল বা ভালো কাজে রূপান্তরিত করা। রিগ্রেশনও আছে, চাপ সহ্য করতে না পেরে ছোটদের মতো আচরণ করা। তাহলে এই সব কিছুই পড়ছে, তাই না, ডিফেন্স মেকানিজমের অন্তর্গত। এরপরে আমরা দেখব স্ক্রিন মেমোরি। মনোবিজ্ঞানের স্ক্রিন মেমোরি কি? এটা হচ্ছে আড়ালকারী স্মৃতি। সিগমন্ড ফ্রয়েডের দেওয়া একটা গুরুত্বপূর্ণ ধারণা। এটা মূলত আমাদের মনের একটা প্রতিরক্ষা কৌশল। এর বৈশিষ্ট্য কি না, মানুষের অবচেতন মন যখন কোনো অত্যন্ত বেদনাদায়ক বা ট্র্যাজেডি বা ট্রমাটিক স্মৃতি সরাসরি সহ্য করতে পারে না, তখন সে সেই স্মৃতির বদলে একটা গুরুত্বহীন বা আনন্দদায়ক স্মৃতিকে চেতনায় ধরে রাখে। এই যে তুচ্ছ স্মৃতিটা আসল ট্রমাটাকে একটা স্ক্রিন বা পর্দার মতো আড়াল করে দেয়। এটাই হচ্ছে স্ক্রিন মেমোরি। ফ্রয়েডের সেই বিখ্যাত উদাহরণ আমরা এক্ষেত্রে পাই। তার 1899-এ একটা গবেষণাপত্রে তিনি তার ছোটবেলাকার সেই স্মৃতির কথা বলেছিলেন, তাই না। তিনি ছোটবেলায় একটা পাহাড়ি ঘাসের মাঠে একটা হলুদ ফুল তুলেছিলেন এবং একটা মেয়ের হাত থেকে তার ফুলের তোড়াটা কেড়ে নিতে চেয়েছিলেন। তো পরবর্তীকালে বিশ্লেষণে দেখা যায় এই যে সাধারণ স্মৃতিটা আসলে তার অবদমিত কোনো নিষিদ্ধ ইচ্ছা বা কিশোর বয়সে কোনো গভীর আকাঙ্ক্ষাকে কিন্তু আড়াল করেছিল। আর এগুলো হয় কেন না, খারাপ স্মৃতিগুলো যদি সরাসরি মনে পড়ে তাহলে মানুষ অনেক কষ্ট পায়, অ্যাংজাইটি হতে পারে, তাই মন সেগুলোকে দমন করে রাখে। তো চেনার উপায় কি? স্ক্রিন মেমোরিগুলো সাধারণত খুব বেশি উজ্জ্বল বা স্পষ্ট হয়ে থাকে। কেউ হয়তো বলতেই পারে যে আমার অনেক কিছুই মনে নেই, কিন্তু সেই দিন ওই জানালা দিয়ে আসা রোদটা কেন জানি না খুব পরিষ্কার মনে আছে। এই যে অতিরঞ্জিত একটা স্পষ্টতা, এই স্পষ্টতাই ইঙ্গিত দেয় যে এর পেছনে অন্য কোনো বড় ঘটনা নিশ্চয়ই লুকিয়ে আছে। তো এটাই হচ্ছে স্ক্রিন মেমোরি। বোঝা গেছে? নেক্সট দেখো ফ্রয়েডিয়ান স্লিপ বা প্যারাপ্রাক্সিস। দেখো ফ্রয়েডিয়ান স্লিপ হচ্ছে যাকে মনোবিজ্ঞানের ভাষায় প্যারাপ্রাক্সিস বলা হয়। মানে মানুষের এমন একটা অনিচ্ছাকৃত ভুল যেটা আসলে তার অবচেতন মনের কোনো লুকানো চিন্তা বা ইচ্ছাকে প্রকাশ করে দেয়। সহজ কথায় ধরো একটা বলতে গিয়ে অন্য কোনো কিছু বলে ফেলা, আর সেই ভুল শব্দটাই আসলে মন থেকে আসতে চেয়েছিল বা মন থেকে বেরিয়ে আসা আসল কথা ছিল। কেন হয় এরকম না, ফ্রয়েডের মতে আমাদের অবচেতন মনে এমন অনেক চিন্তা, ভয়, ইচ্ছে থাকে যেটা আমরা সচেতনভাবে বলতে চাই না। যখন আমাদের মানসিক সতর্কতা বা প্রতিরক্ষা কিছুটা শিথিল হয়ে যায়, কিছুটা নিস্তেজ হয়ে যায়, তখন সেই লুকোনো চিন্তাগুলো কিন্তু ভুল কথার ছলে বাইরে চলে আসে। স্লিপ অফ টাং আমরা যেটা বলি, স্লিপ অফ দ্য পেন, ফরগেটিং, ঠিক আছে, লেখার ভুল, কথার ভুল, ভুলে যাওয়া যেগুলো আমরা বলি, এগুলোই সেই ফ্রয়েডিয়ান স্লিপের অন্তর্গত। বোঝা গেছে? তাহলে ফ্রয়েড মনে করতেন এই যে ছোটখাটো ভুলগুলো কোনো আকস্মিক ঘটনা নয়, এগুলো কি মানুষের সেই উইন্ডো টু দ্য আনকনসিয়াস, অবচেতন মনের জানালা। এর মাধ্যমেই বোঝা যায় একজন মানুষ আসলে ভেতরে ভেতরে ঠিক কি অনুভব করছেন। বোঝা গেছে? এরপরে আমরা পাবো ড্রিম থিওরি। দেখো সিগমন্ড ফ্রয়েডের মতে স্বপ্ন হচ্ছে অবচেতন মনে পৌঁছানোর রাজপথ। ড্রিমস আর দ্য রয়্যাল রোড টু দ্য আনকনসিয়াস। তার সেই 1899 সালে প্রকাশিত বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে তিনি এই তত্ত্বটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এর মূল ভিত্তি কি না, উইশ ফুলফিলমেন্ট, অপূর্ণ ইচ্ছার প্রতিফলন। 2 লেয়ার্স অফ ড্রিম, স্বপ্নের যে 2টি স্তর আছে তিনি সেটাও বলেছেন। 2টি স্তর কি? ম্যানিফেস্ট কন্টেন্ট, ল্যাটেন্ট কন্টেন্ট। ম্যানিফেস্ট হচ্ছে ব্যক্ত বিষয়, স্বপ্নের যে অংশটা আমাদের মনে থাকে বা যা আমরা দেখি, যেমন স্বপ্নে একটি পাহাড় দেখা। আর লুকোনো অর্থ বা ল্যাটেন্ট কন্টেন্ট, স্বপ্নের ভেতরের আসল বা প্রতীকী অর্থ। পাহাড় দেখাটা হয়তো অন্য কোনো বড় ভয় বা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে। বোঝা গেছে? স্বপ্নের কাজ কি? আমাদের মন সরাসরি গোপন চিন্তাগুলো স্বপ্নে দেখায় না, কারণ তা খুবই অস্বস্তিকর হতে পারে। তাই ড্রিম ওয়ার্ক প্রক্রিয়ার মাধ্যমে মন সেগুলোকে বলে দেয়। যেমন ধরো সেই কন্ডেনসেশন, ডিসপ্লেসমেন্ট, সিম্বলিজম। এই যে ডিসপ্লেসমেন্ট এখানে বলা রয়েছে,
গুরুত্বপূর্ণ কোনো আবেগকে খুব তুচ্ছ কোনো বস্তুর উপরে চাপিয়ে দেওয়া, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কন্ডেনসেশন হচ্ছে ঘনীভবন, অনেকগুলো চিন্তা বা মানুষকে মিলিয়ে একটা কাল্পনিক চরিত্র বা বিষয় তৈরি। আর কি না সিম্বলিজম, জটিল আবেগকে সহজ কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, যেমন রাজাকে বাবার প্রতীক হিসেবে দেখা। তাহলে আমরা স্বপ্ন দেখি কেন? কারণ ফ্রয়েডের মতে স্বপ্নের অন্যতম কাজ হচ্ছে ঘুমকে রক্ষা করা। আমাদের অবচেতন মনের উত্তেজনা যদি স্বপ্নের মাধ্যমে বের হতে না পারতো, তবে আমরা বারবার জেগে উঠতাম এবং মানসিকভাবে কিন্তু আমরা অশান্ত থাকতাম। অবশ্য কার্ল জুং ফ্রয়েডের এই তত্ত্বের সমালোচনা করে বলেছিলেন যে স্বপ্ন কেবলই যে গোপন ইচ্ছা তা নয়, আমাদের ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বের পূর্ণতার বার্তাও দিচ্ছে এই স্বপ্ন। বোঝা গেছে? এই যে ল্যাটেন্ট ম্যানিফেস্ট, ড্রিম কন্টেন্ট, ব্যক্ত বিষয়, লুকোনো অর্থ। এরপরে দেখবো ল্যাটেন্ট অ্যান্ড ম্যানিফেস্ট ড্রিম কন্টেন্ট। দেখো, ল্যাটেন্ট কন্টেন্ট মানে হচ্ছে স্বপ্নের সেই অংশ যা আমরা সরাসরি দেখি বা মনে রাখি। ঘুমের পরে স্বপ্নে দেখা যদি কোনো গল্প আমরা বলতে পারি, সেটা হচ্ছে ম্যানিফেস্ট কন্টেন্ট। সাধারণত অসংলগ্ন, অদ্ভুত বা কাল্পনিকও হতে পারে। আর ল্যাটেন্ট কন্টেন্ট কি? আসল বা মনস্তাত্ত্বিক অর্থ। মানে ফ্রয়েডের মতে আমাদের অবচেতন মন সরাসরি কোনো সত্য প্রকাশ করছে না, তারা প্রতীকের মাধ্যমেই সত্যগুলোকে প্রকাশ করে। এই যে লুকোনো বার্তা, এটাই হচ্ছে ল্যাটেন্ট। আর ম্যানিফেস্ট কন্টেন্ট কি? স্বপ্নের সেই অংশ যেটা সরাসরি দেখি বা মনে রাখি। তাহলে লুকোনো অর্থ বা ল্যাটেন্ট থেকে ব্যক্ত বিষয়ে ম্যানিফেস্টে রূপান্তরের প্রক্রিয়াকে ফ্রয়েড ড্রিম ওয়ার্ক বলেছেন, তাই না? আমাদের আসল ইচ্ছেগুলো অনেক সময় সমাজবিরোধী বা বেদনাদায়ক হয়ে যায়। সরাসরি সেগুলোকে দেখলে আমাদের ঘুম ভেঙে যেতে পারে। তাই মন সেন্সর হিসেবে কাজ করে আসল সত্যটাকে কোনো প্রতীক বা রূপক দিয়ে আড়ালে ঢেকে দেয়। আর এই যে লুকোনো অর্থ থেকে ব্যক্ত বিষয়ে রূপান্তরের এই যে প্রক্রিয়া, এটাকে ড্রিম ওয়ার্ক বলা হচ্ছে। মানে ম্যানিফেস্ট কন্টেন্ট হচ্ছে বাহ্যিক রূপ। ঘুমের মধ্যে তোমরা যা যা দেখো, ঘুম থেকে ওঠার পরে যা মনে থাকে, তাই ম্যানিফেস্ট কন্টেন্ট। আর ল্যাটেন্ট হচ্ছে কি না আসল মনস্তাত্ত্বিক অর্থ, অর্থাৎ আমাদের অবচেতন মনের সেই গোপন ইচ্ছা বা ভয় বা আবেগ যা সরাসরি দেখা যায় না, বরং প্রতীকের আড়ালে লুকিয়ে থাকে। মানে ম্যানিফেস্ট হচ্ছে ব্যক্ত, ল্যাটেন্ট হচ্ছে সুপ্ত। এরপরে ড্রিমস অ্যাজ এসকেপ। দেখো, মনোবিজ্ঞানে স্বপ্নকে বাস্তবতা থেকে পালানোর পথ বা মানসিক চাপ থেকে মুক্তির একটা মাধ্যম হিসেবে দেখা হয়। সিগমন্ড ফ্রয়েড এবং পরবর্তী সময়ের মনোবিজ্ঞানীদের মতে স্বপ্ন হচ্ছে এসকেপিজম। বোঝা গেছে? যেখানে আমরা অবদমিত ইচ্ছার মুক্তি, মানসিক সুরক্ষা, ক্যাথারসিস বা আবেগীয় সেই বিরেচন এবং ফ্রয়েডের সেই তত্ত্ব, ইগোর বিশ্রাম ইত্যাদি দেখতে পাই। ট্রান্সফারেন্স হচ্ছে সঞ্চারণ, বিশেষ একটা মানসিক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার অতীতের কোনো গুরুত্বপূর্ণ মানুষের প্রতি যে আবেগ থাকে বা আকাঙ্ক্ষা থাকে, বর্তমানে অন্য কোনো ব্যক্তির উপরে সেটাকে ভুল করে অর্পণ করে দেয়। মানে অতীতের পুনরাবৃত্তি হচ্ছে আবেগের ধরন। এখানে ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। যেমন ধরো, উদাহরণ হিসেবে একজন রোগী তার থেরাপিস্টের প্রতি এমনভাবে রাগ প্রকাশ করছে যেটা তিনি আসলে তার ছোটবেলায় তার বাবার প্রতি করতে চেয়েছিলেন কিন্তু পারেন। বোঝা গেছে? আর কাউন্টার ট্রান্সফারেন্স কি? যখন ওই থেরাপিস্ট উল্টে রোগীর প্রতি তার নিজের ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রকাশ করতে শুরু করে, তখন তাকে আবার কাউন্টার ট্রান্সফারেন্স বলা হয়। তাহলে সাহিত্যে সিগমন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বের প্রয়োগকে আমরা জানলাম যে সাইকো অ্যানালিটিক লিটারারি ক্রিটিসিজম বলা হচ্ছে। আর এই পদ্ধতিতে লিটারারি ওয়ার্ককে কেবল গল্প হিসেবে না দেখে সেটাকে অবচেতন মনের প্রকাশ হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। এই যে ফ্রয়েডিয়ান ক্রিটিক অ্যানালাইজ লিটারেচার ইন টার্মস অফ রিপ্রেসড ডিজায়ার, ড্রিমস অ্যান্ড সিম্বলিজম, আনকনসিয়াস মোটিভস, ফ্যামিলি রিলেশনশিপ অ্যান্ড সাইকোলজিক্যাল কনফ্লিক্টস। এরপরে দেখো ফ্রয়েড অন হ্যামলেট। ফ্রয়েড তার এই সাইকো অ্যানালাইসিস অ্যাপ্লাই করেছিলেন শেক্সপিয়ারের হ্যামলেটের উপরে। ফ্রয়েডের মতে শেক্সপিয়ারের হ্যামলেটের চরিত্রটা মূলত ইডিপাস কমপ্লেক্সের একটা উদাহরণ। ফ্রয়েড তার 1899 সালে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইতে এই বিশ্লেষণটা সর্বপ্রথম তুলে ধরেন। হ্যামলেট তার কাকা ক্লডিয়াসকে মারতে দেরি করছেন কারণ ক্লডিয়াস আসলে হ্যামলেটের অবচেতন মনের গোপন ইচ্ছাটি পূরণ করেছে, তার বাবাকে হত্যা করা এবং মাকে বিয়ে করা। আয়নার মতো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। হ্যামলেটের কাছে ক্লডিয়াস অনেকটা তার নিজেরই প্রতিচ্ছবি। তাকে শাস্তি দেওয়া মানে নিজের অবদমিত ইচ্ছাকে শাস্তি দেওয়া, যেটা হ্যামলেটের মধ্যে তীব্র অপরাধ বোধ, তাই না? কারণ শিশুদের তো মায়ের প্রতি একটা ভালোবাসা থাকে, একটা আকর্ষণ কাজ করে, বাবাকে শত্রু মনে করে। ফ্রয়েড সেই অ্যাঙ্গেল দিয়ে বিচার করছেন যে তাই কিন্তু বাবা ছেলেবেলার বয়সে কিন্তু তার শত্রু ছিল, তাহলে কাকা যে কাজটা করেছে সেটা যেন তারই ইচ্ছের একটা প্রতিফলন। আর কি না, হ্যামলেটের কাছে ক্লডিয়াস অনেকটা তার নিজের প্রতিচ্ছবি।
তাকে শাস্তি দেওয়া মানে তো নিজের অবদমিত ইচ্ছাকে শাস্তি দেওয়া, যেটা হ্যামলেটের মধ্যে তীব্র অপরাধ বোধ তৈরি করে। গ্রিক নাটকে ইডিপাস কিন্তু জানতেন না যে তিনি তার পিতাকে হত্যা করছেন, কিন্তু শেক্সপিয়ারের হ্যামলেটে তো এমন কোনো কিছুই ছিল না। তো শেক্সপিয়ারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছুই ছিল না শেক্সপিয়ারের হ্যামলেটের ক্ষেত্রে। তো হ্যামলেটের ক্ষেত্রে এই প্রবৃত্তিটা অবচেতন মনে দমিত অবস্থায় থাকে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? সিগমন্ড ফ্রয়েডের সুযোগ্য শিষ্য আর্নেস্ট জোন 1949-এ 1949 তার বিখ্যাত গ্রন্থ হ্যামলেট এবং ওডিপাস, হ্যামলেট অ্যান্ড ওডিপাসে হ্যামলেটের চরিত্রটাকে মানসিক বা মনস্তাত্ত্বিক ভাবে আরো ব্যাখ্যা করেছেন এবং বিস্তারিত ও পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছেন, যেখানে তিনি রিপ্রেসড ওডিপাস কমপ্লেক্স নিয়ে আলোচনা করেছেন, আনকনসিয়াস গিল্ড নিয়ে, অ্যাটাচমেন্ট টু গার্ট্রুড নিয়ে আলোচনা করেছেন। জোনাস সেখানে যুক্তি দিয়েছেন যে হ্যামলেট কেন তার কাকা ক্লডিয়াসকে হত্যা করতে পারছেন না, তার কারণ কোনো অক্ষমতা বা অলসতা কিন্তু নয়, বরং এর কারণ হচ্ছে তার সেই তীব্র মানসিক দ্বন্দ্ব। ক্লডিয়াস ঠিক সেই কাজগুলোই করেছেন, মানে বাবাকে হত্যা, মাকে বিয়ে, যা হ্যামলেট শিশুকালে অবচেতনে চেয়েছিলেন। ক্লডিয়াসকে হত্যা করার অর্থ তো নিজের সেই ইচ্ছেকে অবদমিত করা। তো জোনসের মতে ক্লডিয়াস হ্যামলেটের কাছে তার নিজেরই একটা অশুভ প্রতিচ্ছবি। ক্লডিয়াসকে শাস্তি দিতে গেলে হ্যামলেটের নিজের ভেতরে থাকা সেই অবদমিত কামনার অপরাধ বোধ কিন্তু জেগে উঠছে। এই যে গভীর অপরাধ বোধ, এটাই তার হাতকে থামিয়ে দিচ্ছে এবং তাকে বিষণ্ণতা বা মেলানকলিতে ডুবিয়ে দিচ্ছে। জোনস হ্যামলেটের মা গার্ট্রুডের প্রতি তার আচরণের উপরে জোর দিয়েছেন। হ্যামলেটের রাগ যতটা না তার বাবার হত্যার জন্য হচ্ছে, তার চেয়েও বেশি তার মায়ের বিশ্বাসঘাতকতা এবং অন্য পুরুষের সাথে সম্পর্ক নিয়ে হচ্ছে। এটাই আসলে শৈশবের সেই হারানো একচেটিয়া অধিকার ফিরে পাওয়ার একটা অবচেতন লড়াই। তো জোনস ব্যাখ্যা করেছেন যে সোফোক্লিসের রাজা ইডিপাস যে নাটক ছিল, সেই নাটকে ইডিপাসের ইচ্ছাগুলো সরাসরি কিন্তু কাজে পরিণত হয়েছিল, কিন্তু শেক্সপিয়ারের ক্ষেত্রে সভ্যতা অনেক উন্নত সেই সময়, সেই যে আদিম ইচ্ছেগুলো মানুষের মনে তখন রিপ্রেসড বা দমিত অবস্থায় থাকছিল, যেটা হ্যামলেটের মতো মানুষের মনে একটা মানসিক যন্ত্রণার সৃষ্টি করে। বোঝা গেছে? তাহলে ফ্রয়েড পরবর্তী আর্নেস্ট জোনসকে নিয়ে আমরা আলোচনা করলাম। ফ্রয়েড অ্যান্ড শেক্সপিয়ার। দেখো, সিগমন্ড ফ্রয়েড ওয়াজ ডিপলি ফ্যাসিনেটেড বাই উইলিয়াম শেক্সপিয়ার। তিনি এটা খেয়াল করেছেন যে হ্যামলেট মাইট রিফ্লেক্ট শেক্সপিয়ারস ওন সাইকোলজি। He linked to the death of Shakespeare's father in 1601, the death of Shakespeare's son Hamnet. তাহলে ফ্রয়েড মনে করতেন শেক্সপিয়ার কোনো দৈব শক্তিতে নয়, বরং মানুষের মনের গভীর অন্ধকার চিন্তান বলেই এরকম একটা কালজয়ী সৃষ্টি তিনি করতে পেরেছেন। তিনি তার এই যে নাটকটাকে শেক্সপিয়ারের সাথে যুক্ত করে শেক্সপিয়ারের যে বাবার মৃত্যু 1601 সালে সেটাকে দেখিয়েছেন। এছাড়াও শেক্সপিয়ারের নিজের যে পুত্র মারা গেছে হ্যামনেট, সেটার সাথেও তিনি এটাকে যুক্ত করেছেন। বোঝা গেছে? এরপরে দেখো দ্য সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ, সিগমন্ড ফ্রয়েডের অন্যতম জনপ্রিয় একটা গ্রন্থ, যেখানে তিনি দেখিয়েছেন আমাদের প্রতিদিনের সাধারণ ভুলগুলো আসলে মোটেও কিন্তু দুর্ঘটনা নয়। তিনি লিখেছেন দ্য সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ। দ্য বুক ডিসকাসেস স্লিপস অফ দ্য টাং, মেমোরি এরর্স, সুপারস্টিশনস, এভরিডে মিস্টেকস অ্যান্ড এক্সপ্লেইনস দেম থ্রু আনকনসিয়াস মোটিভস। তাহলে এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন প্যারাপ্র্যাক্সিস, যেটা সাধারণ মানুষের কাছে ফ্রয়েডীয় স্লিপ নামে পরিচিত। ফ্রয়েডের মতে আমাদের অবচেতন মন সারাক্ষণ সক্রিয় থাকে এবং এই ছোটখাটো ভুলগুলোর মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ পায়। কথার ভুল, স্লিপ অফ টাং, স্লিপ অফ পেন ইত্যাদি দেখা যায়, তাই না? এছাড়া মেমোরি এরর্স, সুপারস্টিশনস, এভরিডে মিস্টেকস, এগুলো সব কিছুই, এই সমস্ত ভুলগুলো বিশ্লেষণ করেই আমরা আমাদের অবচেতন মনের গভীর রহস্যগুলো কিন্তু বুঝতে পারি। বোঝা গেছে? হ্যারল্ড ব্লুম তার 1973-তে যে বিখ্যাত গ্রন্থ দ্য অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সে সাহিত্যিক প্রভাব এবং কবিদের সৃজনশীল লড়াই সম্পর্কে একটা বৈপ্লবিক ধারণা প্রদান করেছেন। তিনি ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্সের আদলে কবিদের এই মানসিক দ্বন্দ্বকে তিনি ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স, দ্য ওডিপাল কনফ্লিক্ট, মিসরিডিং, এছাড়াও 6টি সংশোধনমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তার মতে কোনো নতুন কবি যখন লিখতে শুরু করেন তখন তিনি তার পূর্বসূরি মহান কবিদের ছায়া বা প্রভাব নিয়ে এক ধরনের গভীর উদ্বেগে ভোগেন। নবাগত কবি ভয় পান যে আগের কবিরা ইতিমধ্যেই সব শ্রেষ্ঠ কথা বলে ফেলেছেন, ফলে তার নিজের মৌলিকতা দেখানোর আর কোনো সুযোগ নেই। ফ্রয়েড যেমন বলেছিলেন যে একটা সন্তান তার বাবার অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করে নিজের পরিচয় গড়তে চায়, ব্লুম দেখিয়েছেন যে পিতা হচ্ছে সেই কবি যিনি হচ্ছেন শক্তিশালী পূর্বসূরি, আর পুত্র হচ্ছে সেই নবাগত সাহিত্যিক। এই দুয়ের মধ্যে সবসময় কিন্তু একটা লড়াই চলতে থাকে। মিসরিডিং হচ্ছে তার তত্ত্বের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করেন একজন নতুন কবি সচেতনভাবে বা অবচেতনভাবে তার পূর্বসূরিদের লেখাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। এই ভুলভাবে ব্যাখ্যা বা বিকৃতি কবিকে নতুন কিছু সৃষ্টি করার জায়গাটা কিন্তু করে দেয়।
এছাড়াও তিনি 6টা সংশোধনমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন, যেমন হচ্ছে ক্লিনামেন, টেসেরা, কেনোসিস এবং অ্যাপ্রোফ্রেজ। ক্লিনামেন কি? পূর্বসূরির লেখা থেকে বিচ্যুত হওয়া বা তার ভুল সংশোধন করার চেষ্টা করা। টেসেরা হচ্ছে পূর্বসূরির অপূর্ণ কাজকে নিজের মতো করে পূর্ণ করা। কেনোসিস হচ্ছে পূর্বসূরির দেবতুল্য সেই প্রভাব থেকে নিজেকে মুক্ত করে মানবিক স্তরে নামিয়ে আনা। আর অ্যাপ্রোফেটস হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়ে, যেখানে কবির মানে নতুন কবির লেখা পড়ে মনে হচ্ছে যেন পূর্বসূরি তার কাছ থেকেই ধারণা নিয়ে তাদের লেখাগুলো করেছেন, মানে প্রভাবের সেই উল্টো স্রোত বয়ে যায় যেন মনে হয়। তো হ্যারল্ড ব্লুমের মতে কবিতা হচ্ছে আসলে কবিতা সম্পর্কেই কবিতা, যেন মানে কোনো কবি সম্পূর্ণ একা বা শূন্য থেকে লিখছেন না, প্রত্যেক কবিতার পূর্বসূরির সাথে এক ধরনের প্রতিযোগিতায় যেন লিপ্ত থাকেন। এই যে ইডিপাল দ্বন্দ্ব বা লড়াই, এটা থেকেই জন্ম নেয় নতুন একটা শক্তিশালী সাহিত্য, এটাই তিনি বলেছেন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম ফ্রয়েড পরবর্তী তার শিষ্য আর্নেস্ট জোন্স, হ্যারল্ড ব্লুম, ফ্রয়েডের বেশ কিছু ধারণা নিয়ে যে অমূল পরিবর্তন এনেছিলেন মেলানিন ক্লেইন, তাকে নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজমের আজকের এই পার্ট 2তে আমরা যা যা আলোচনা করলাম সেগুলো সবাই বুঝতে পেরেছো। আজকের এই পার্টটা আমি এখানেই শেষ করছি। দেখো, ফ্রয়েডের অনুসারীরা অনেকেই ছিলেন, তাই সমস্ত অনুসারীদেরকে আমি একটা ক্লাসে ইনক্লুড না করে এর পরবর্তী ক্লাসে বাকি অনুসারীদেরকে নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, পার্ট 2টা। দেখা হচ্ছে সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজমের এর পরবর্তী অংশটা নিয়ে, মানে পার্ট 3 নিয়ে এর পরবর্তী ক্লাসে।